আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলোচনা করব মূলত এসএসসি ফিজিক্সের গতি এমসিকিউটা নিয়ে আলোচনা করব। দুইটা পার্টে আমি বিভক্ত করেছি। নাম্বার 1 হচ্ছে এটার বেসিক থিওরিগুলো নিয়ে, আর নাম্বার 2 হচ্ছে এটার এমসিকিউ হবে ম্যাথের উপর। তো চেষ্টা করব যদি ভিডিও লং না হয়ে যায় আজকেই করার চেষ্টা করব। দেখো, গতি স্থির বস্তুর অবস্থাকে স্থিতি বলে, তাই না? তাহলে গতিশীল বস্তুর অবস্থাকে কি বলে? সিম্পল, গতি বলে। নাম্বার 1 হচ্ছে গতি। ওকে, যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, যে বিন্দুর সাপেক্ষে, তাকে বলা হয় মূল বিন্দু। ওকে, আর যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ কোনো একটা বস্তুকে চিন্তা করে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় যেটা সাপেক্ষে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। মনে করো কেন একটা গাছ, তুমি গাড়ি দিয়ে যাচ্ছ, আর একটা গাছ, এই গাছটাকে তুমি ক্রস করে যাচ্ছ, তাহলে গাছের সাথে তোমাকে তুলনা যদি করা হয়, তুমি গাছের সাপেক্ষে গতিশীল। এই যে বললাম গাছের সাথে তুলনা করে, কারণ গাছ তো স্থির অবস্থায় আছে। এই যে তুলনা করে, যার সাথে তুলনা করে তুমি এক্সপ্লেন করতে যাচ্ছ, ওইটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। ওকে, সো প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। ওকে, নাম্বার 3, চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি থাকে, চলন্ত একটা ট্রেনে মনে করো তুমি আর তোমার বন্ধু বসে আছো, দুজন এইভাবে স্থির হয়ে বসে আছো, ট্রেন চলেছে, ট্রেনের গতি, তোমরা দুজনই কিন্তু ট্রেন তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তোমরা তো দুইজনের সাপেক্ষে দুজন স্থির, তোমরা কিন্তু একজন উঠে চলে যাও নাই, ট্রেনের সাথে সাথে একজন কিন্তু এই জায়গায় অবস্থান ত্যাগ করো নাই, দুজনই একই সাথে পাশাপাশি মুখোমুখি বসে আছো। তাহলে তোমরা কি একে অপরের সাপেক্ষে স্থির, এবং এটাকে বলে আপেক্ষিক স্থিতি। আপেক্ষিক কেন? কারণ ট্রেনটা তো চলছে, তাই না? আপেক্ষিক স্থিতি বলবো আমরা এটাকে। ওকে, নাম্বার 3, নিচের কোন সেটটি মৌলিক রাশির উদাহরণ নয়? দেখো, মৌলিক রাশি আমরা 7টা পড়েছিলাম: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, আলোক ঔজ্জ্বল্য, আর হচ্ছে দীপন তীব্রতা, তাই না? আলোক ঔজ্জ্বল্য আর হচ্ছে পদার্থের পরিমাণ। আলোক ঔজ্জ্বল্যর অপর নামে কিন্তু দীপন তীব্রতা। তাহলে 7টা রাশি মৌলিক রাশি, এর বাইরেগুলো যৌগিক। তাহলে মৌলিক রাশি 9 কোনটা দেখো তো? মৌলিক রাশি 9 হচ্ছে এই যে এখানে দেখো, এটার মধ্যে ক্ষমতা দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই 7টাই মৌলিক, ক্ষমতা হচ্ছে যৌগিক। ওকে, তাহলে ক্ষমতা এই আনসার হবে ঘ, এটা মৌলিক নয়। যৌগিক বা লব্ধ রাশি হলো, দেখো, তাপ, বল, ওজন ও ক্ষমতা। একটু আগে আমরা মৌলিক রাশিগুলো বললাম, তুমি দেখো তো এখানে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা মৌলিক পদার্থ, মৌলিক রাশি। তাপ, এবারে গতে আছে কি? তাপ, বল, দৈর্ঘ্য ও ভর। দৈর্ঘ্য ও ভর মৌলিক রাশি এখানে চলে আসছে। এখানে বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, তিনটাই মৌলিক রাশি। তাহলে যৌগিক রাশি হচ্ছে মূলত এটা: বল, ওজন, ক্ষমতা, তাপ। ওকে, যৌগিক রাশির অপর নাম হচ্ছে লব্ধ রাশি। ওকে, নিচে কোন সেটটি স্কেলার বা অধিক রাশি? যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, এই জন্য বলে অদিক, মানে দিক দরকার নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি, তোমাকে একটা কথা আমি শিখিয়েছিলাম তোমাদেরকে, যে ভবের সব প্রিয়তম, এই কথাটা মনে রাখলে আমরা ভেক্টর রাশি মনে রাখতে পারি। ভবের সব প্রিয়তম, তাহলে ভতে ভরবেগ, এরপর বেরতে বেগ, ভরবেগ দুটাই হতে পারে, পরে সতে স্মরণ, বতে বল, তাই না? আমি একটু তোমাদের লিখে দিই আরেকবার, তো তোমাদের ভেক্টর রাশি মনে রাখার কৌশল। ভেক্টর রাশি আমরা মনে রাখার একটা কৌশল দিচ্ছি। ওকে, ভবের সব প্রিয়তম, তাহলে ভতে হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ ও ভরবেগ দুইটাই। ওকে, সতে হচ্ছে স্মরণ, বতে হচ্ছে বল, পেতে হচ্ছে প্রাবল্য, চুম্বক প্রাবল্য। ওকে, অতে হচ্ছে ওজন, ততে হচ্ছে ত্বরণ ও তড়িৎ ক্ষেত্র, মানে বিদ্যুতের ক্ষেত্র, আর মতে হচ্ছে মন্দন। ওকে, তাহলে এগুলো হচ্ছে ভেক্টর রাশি, এগুলো ছাড়া বাকিগুলো স্কেলার রাশি। ওকে, তাহলে এখন দেখা যাক, তাহলে আমাদের নিচের কোন সেটটি বলেছে অধিক স্কেলার রাশি? তাহলে স্কেলার রাশি দেখো তো, ভরবেগ ভেক্টর রাশি,
সরণ, বল, চুম্বক প্রাবল্য ভেক্টর রাশি, ওজন, ত্বরণ, তড়িৎ ক্ষেত্র এটাও ভেক্টর রাশি, দূরত্ব, দ্রুতি, কাজ, ক্ষমতা এই চারটা জিনিস কিন্তু আমাদের কথার মধ্যে ছিল না, তাই না? তাহলে এটাই স্কেলার রাশি। এদেরকে নির্ণয় করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না। ওকে, নিচের কোন সেটটি ভেক্টর রাশি বা দিক রাশির উদাহরণ? মানে এই ভেক্টর রাশি মানে যার দিক আছে। ওকে, যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাকে বলা হয় স্কেলার, আর যাকে প্রকাশ করার জন্য মান এবং দিক, আমি সোজা রাস্তা লাগবে, অর্থাৎ আমি যে কোনো পথেই যাই না কেন, আঁকা পাকা পথে আমার যেখান থেকে শুরু করলাম আর যেখানে গিয়ে আমি থামলাম একটা সোজা রেখা, মানে সোজা দূরত্ব লাগবে, সরল রৈখিক দূরত্ব, সোজা পথ। ওকে, ওইটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যে রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হয় এবং দিকের প্রয়োজন হয় সেটা ভেক্টর রাশি। তাহলে কোন সেটা ভেক্টর রাশির উদাহরণ? একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে ওজন, ত্বরণ ও তড়িৎ ক্ষেত্র, বাকিগুলা স্কেলার রাশি। ওকে, কোন গতি একই সাথে বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরল রৈখিক হতে পারে? এটা একমাত্র পর্যাবৃত্ত গতি, একটা চমৎকার গতি, পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ কোনো একটা যে মানে গতিশীল কোনো বস্তু কণার গতি যদি এমন হয় এটা তার গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, মাইন্ড ইট, নির্দিষ্ট সময় পর পর, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে কেন এখানে একটা চেঞ্জ কেন আসবে? দেখো, ঘূর্ণন গতি হচ্ছে কি? ঘূর্ণন গতি মানে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বস্তু ঘুরলেই সেটা ঘূর্ণন গতি। ওকে, কিন্তু পর্যায়বৃত্ত গতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর ঘুরে আসতে হবে, লাইক পৃথিবীর গতি। পৃথিবী সূর্যকে চারদিকে একবার প্রদক্ষিণ করে 365 দিনে, তাই না? তাহলে এটা হচ্ছে পৃথিবীর গতি, একটা নির্দিষ্ট সময় পর পর বৃত্তাকার পথে ঘুরে আসতেছে। এই যে ঘুরে একবার ঘূর্ণন বা একবার চক্রটা বা একবার সম্পূর্ণ করলো, এটাই হচ্ছে পর্যায়। তাহলে পর্যায়বৃত্ত গতি হতে হলে তার কী লাগবে? নির্দিষ্ট সময় পর পর লাগবে, তাই না? যেমন মনে করো আমি যদি বলি তোমাকে ফ্যানের গতি, আচ্ছা বলো তো, ফ্যান যখন ফুল স্পিডে চলে তখন তার নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে বারবার বারবার, তাই না? তাহলে এটা পর্যায়বৃত্ত গতি। কিন্তু তুমি যদি ফ্যানটাকে সুইচ অফ করে দাও তাহলে আস্তে আস্তে কী হবে? এটা বাতাসের বাধার কারণে ফ্যানটা আস্তে আস্তে থেমে যাবে। এই যে তার বেগটা আস্তে আস্তে কমছে, তাহলে কি সে একই সময় পর পর তার নির্দিষ্ট সময় পর পর ঘুরতে পারছে? পারছে না কিন্তু, তাই না? তার বেগটা আস্তে আস্তে কমছে, কখনো বেশি টাইম লাগছে, কখনো কম টাইম লাগছে, এভাবে টাইমটা কমছে। সো এটা শুধু ঘূর্ণন গতি হবে, পর্যায়বৃত্ত গতি হবে না। আবার মনে করো এই যে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন, আপস অ্যান্ড ডাউন, সংকোচন হয়, হ্যাঁ, পাম্প হচ্ছে, তাহলে পাম্পিং হচ্ছে, এটা কিন্তু একটা সার্টেন টাইম মুহূর্তে, মানে সার্টেন টাইম পরপর হচ্ছে, তাই না? তাহলে এখানে সময়ের কোনো ব্যত্যয় ঘটে না। তাহলে এটা কি গতি? এটা পর্যায়বৃত্ত গতি। ওকে, তাহলে পর্যায়বৃত্ত গতি হতে গেলে একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে বারবার অতিক্রম করতে হবে। ওকে, তাহলে পর্যাবৃত্ত গতি হতে পারে বৃত্তাকার, মনে করো ঘড়ির কাঁটার গতি বৃত্তাকার, পৃথিবীর গতি বৃত্তাকার, আমরা তো বলি পৃথিবী একটু উপবৃত্তাকারও আছে, তাই না? তাহলে সরল রৈখিক হতে পারে পিস্টনের গতি, মানে পিস্টন আছে না, পিস্টন, গাড়ির পিস্টনের গতি, খটখট আওয়াজ করে না, পিস্টনের গতি, বারবার একই দিক থেকে অতিক্রম করছে, বা হৃৎপিণ্ডের সংকোচনের গতি। তাহলে একই সাথে বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক সব হতে পারে পর্যায়বৃত্ত গতি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পর্যাবৃত্ত গতির উদাহরণ কি? ঘড়ির কাঁটার গতি, পৃথিবীর গতি, দুইটাই। চলন্ত পাখার গতি, দেখো চলন্ত বলেছে কিন্তু, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের গতি। ওকে, তারপরে আছে পেট্রোল ইঞ্জিনের পিস্টনের গতি, আর স্প্রিংয়ের ঝুলানো বস্তুর গতি। স্প্রিংয়ে যদি কোনো বস্তু ঝুলিয়ে দাও তাহলে কী হবে? সে স্প্রিং করবে, মানে সে স্প্রিং করবে। ওকে, তাহলে কী হবে? সেটা নির্দিষ্ট সময় পরপর কী হবে? স্প্রিং করবে। তাহলে এটাও কি? এটা পর্যাবৃত্ত গতি। ওকে, তাহলে এখানে আনসার 1, 2, 3 তিনোটা। ঘূর্ণন গতির উদাহরণ দেখো, ঘূর্ণন গতি মানে কি? নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরলেই হলো। তাহলে পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি, সকল অবস্থায় ফ্যানের গতি। তাহলে ফ্যান ঘুরলেও, মানে একেবারে ঘুরলেও যা, আবার থেমে থেমে ঘুরলেও তাই। ওকে, সবটাই ঘুরছে, তো এটাই ঘূর্ণন গতি। সরল দোলক কিংবা গিটারের তারে গতি না, সরল দোলকের গতি বা গিটারের তারে গতি এটা হচ্ছে তোমার কোনো একটা বিন্দুকে ঝুলিয়ে দিলে সরল দোলক, তো আমরা হয়তো বা চিনো, একই দিক থেকে কিছুক্ষণ পরপর পূর্বগতির একটা সময়ে এদিক থেকে হাফ হয়, মানে দোলনা, মনে করো একটা দোলনা, একটা সময় মনে করো 5 সেকেন্ডে এদিক থেকে এখানে আসলো, আবার 5 সেকেন্ডে ওই দিক থেকে এখানে আসলো, তাহলে এটাকে বলে স্পন্দন গতি। কী গতি? স্পন্দন গতি। তো এটাও যে স্যার এটা তো পর্যাবৃত্ত গতি হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে। বারবার একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একবার এদিক থেকে আসতেছে, আবার ওই দিক থেকে আসতেছে। মনে করো 2 সেকেন্ডে এদিক থেকে এখানে আসতেছে, পরে 2 সেকেন্ডে এদিক থেকে এখানে আসতেছে, তাহলে এটা কি? এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। তাহলে স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। ওকে, তাহলে সরল দোলকের গতি, গিটারের গতি কি না ঘূর্ণন গতির উদাহরণ হবে না, এটা হবে স্পন্দন গতি।
আর ঘড়ির কাঁটার গতি সাইকেলের প্যাডেলের গতি, সাইকেলের প্যাডেল ঘুরছে 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 ঘুরছে, তাহলে এটাও কি, এটা ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির উদাহরণ 1 আর 3, তাই না? ঠিক আছে, তারপরে আসো আমরা যদি এর পরেরটা যাই, 11 নম্বরটা দেখো। দৈর্ঘ্য, দূরত্ব কিংবা সরণের একক মিটার। ফিজিক্সের ভাষায় সব রকম ডিস্টেন্সকে আমরা বলবো না, দূরত্ব চিন্তা করতে পারো, বা দূরত্ব, দৈর্ঘ্য, সরণ, মানে প্রস্থ, উচ্চতা, সব রকম ডিস্টেন্সের এককই মিটার। ওকে, এটাকে আর এতে সব রকম ডিস্টেন্সকে আমরা বলবো লেন্থ, যার জন্য ফিজিক্সে এটার মাত্রা হবে এল। ওকে, সূচকটা এল, মাত্রা মানে তার প্রকাশ। আচ্ছা, এককের ক্ষেত্রে কি হবে? ভরের একক কিলোগ্রাম, ঠিক আছে। সময়ের একক সেকেন্ড, এটাও ঠিক আছে। তাপমাত্রার একক কেলভিন, ঠিক আছে। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এটাও ঠিক আছে। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, এটাও ঠিক আছে। পদার্থের পরিমাণের একক মোল, এটাও ঠিক আছে। মানে আমি 7টা মৌলিক রাশিকে একসাথে করেছি, এককগুলো দিলাম, তার মানে সবগুলোই ঠিক আছে। আনসার 1, 2, 3। দ্রুতি ও বেগের একক একই, যা হলো, দেখো দ্রুতি বা বেগের একক কি, ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। কেন? দ্রুতি হচ্ছে কি বা বেগ হচ্ছে কি, সরণ ডিভাইডেড বাই সময়, তাহলে সরণের একক কি, মিটার। দেখো তাহলে আমরা যদি এই বেগ বা দ্রুতি চিন্তা করি, বেগ সমান কি, সরণ বাই সময়, তো সরণের একক তো মিটার, সময়ের একক সেকেন্ড, আর ভাগ থাকলে এটা ইনভার্স হয়ে আসবে, তাই না? ms ইনভার্স 1, ঠিক আছে। এই হচ্ছে একক, তাহলে মিটার পার সেকেন্ড। দূরত্ব, দৈর্ঘ্য কিংবা সরণের মাত্রা একটু আগে বললাম এল, লেন্থ। আর বেগের মাত্রা lt ইনভার্স 1। ত্বরণের মাত্রা কি, দেখো বেগ মানে একটু আগে বললাম সরণ বাই সময়, মিটার পার সেকেন্ড, তাহলে সরণের মাত্রা উপরে লেন্থ এল, নিচে সময়ের টাইম টি, তাই না? তাহলে কি হবে, lt ইনভার্স 1। তাহলে বেগের জন্য হচ্ছে lt ইনভার্স 1, আর ত্বরণের হবে lt ইনভার্স 2। কেন? চলো দেখি। বেগের মাত্রা কি হবে, সরণের মাত্রা তো এল, সময়ের মাত্রা টি, তাহলে কি হবে lt ইনভার্স 1, তাই না? আর ত্বরণ দেখো তো, ত্বরণ সমান আমরা কি জানি, বেগ বাই সময়, তাই না? তাহলে বেগ মানে কি, বেগ মানে হলো সরণ বাই সময়, নিচে আরও একটা সময় আছে, তাই না? আগেই ছিল। তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের নিচে 2টা আছে, টাইম টি স্কোয়ার, তাহলে কী হবে বলো তো, lt ইনভার্স 2, তাই না? সরণ মানে ত্বরণের মাত্রা lt ইনভার্স 2, আর একক হবে ms ইনভার্স 2, কারণ উপরে সরণের একক মিটার, নিচে সময়ের একক সেকেন্ড, ms ইনভার্স 2, তাহলে একক ms ইনভার্স 2 আর মাত্রা lt ইনভার্স 2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে বিভিন্ন প্রকার গতির উদাহরণ দেখো। গিটারের তারের গতি ও সুর শলাকার গতি। সুর শলাকা দিয়ে রাবার প্যাডে আঘাত করে শব্দের কম্পন নির্ণয় করে। তাহলে সুর শলাকার গতি, সরল দোলকের গতি, দোলনায় দুলতে থাকা শিশুর গতি, স্পন্দন গতির উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলন্ত ফ্যানের গতি, পর্যাবৃত্ত গতি, কিন্তু চলন্ত ফ্যানের গতি একটু আগে বললাম এটা পর্যাবৃত্ত গতি, কিন্তু চলন্ত ফ্যানের সুইচ যদি বন্ধ করে দেই তা পর্যাবৃত্ত গতি নয়, ঠিক আছে না? কিন্তু ঘূর্ণন গতি, কারণ কি, ওই যে একই সময় পরপর হচ্ছে না। সমবেগে চলমান সাইকেলের চাকার গতি, একই সাথে ঘূর্ণন গতি ও চলন গতি। এখন আসো, বেগে সমান বেগ নিয়ে চলছে একটা সাইকেলের চাকা, ঘুরছে তো, এই জন্য এটা ঘূর্ণন গতি। কিন্তু সমান বেগে চলছে, দেখো তো সবসময় একই বেগ নিয়ে চলছে, যদি এমন হয় যে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে সোজাপথে, সেটা বলবো চলন গতি। কি গতি? চলন গতি। তাহলে এটা একই সাথে ঘূর্ণায়ন গতিও হবে, চলন গতিও হবে। আর ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে, দেখো চাকাটা ঘুরছে না, চাকাটা নর্মালি এরকম এরকম করে যাচ্ছে, তাহলে কি হবে, এটা শুধু চলন গতি হবে। ওকে, কিংবা একটা বাক্সকে না উল্টিয়ে, দেখো একটা বাক্স যদি আমরা না উল্টাই, সোজা নিয়ে যাই এভাবে ধাক্কা দিয়ে দিয়ে, এটাও চলন গতি। তাহলে এটা বলছে ঘূর্ণন গতির উদাহরণ হলো না। বাক্স না উল্টালে তো আর কি হবে না, ঘুরছে না, সোজাসুজি যাচ্ছে, তার মানে এটা চলন গতির উদাহরণ। আই থিঙ্ক বুঝতে পেরেছ। স্মরণ কত হবে, এখন খেয়াল করে দেখো, এইটা হচ্ছে বৃত্তাকার পথ, ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। ব্যাসার্ধ কত মিটার? 100 মিটার। মাথায় রেখো, এই জায়গা থেকে তুমি যাত্রা শুরু করছো, তুমি একবার ঘুরে আসছো
ওকে, খেয়াল করে দেখো, একবার ঘুরে আসছো, আবার তুমি ঘুরে আসছো, এরপর তুমি আড়াই পাক মানে ঠিক এই জায়গাটা, তাই না? এখন এটা ব্যাসার্ধ ছিল, তাহলে ব্যাসার্ধ যদি 100 মিটার হয়, এই পুরো পথটা কত বলো তো? এটা 100 হলে এটাও 100 মিটার, তাহলে 200 মিটার না? তাহলে আমাদের সরণ মানে কি বলো তো? সরণ মানে হচ্ছে সোজা দূরত্ব। এই যে তুমি এখান থেকে যতবারই তুমি ঘুরো না কেন, তুমি যদি এই জায়গায় আসো, তাহলে তোমার সরণটা হবে ওই যে সোজাসুজি দূরত্ব। অর্থাৎ তোমার এটা ছিল তোমার আদি বিন্দু, স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট। মানে আমি তো বাইরে দিয়ে দেখাইছি, মূলত এটার উপর দিয়ে যে একবার, দুইবার, এই যে আড়াইবার করার কারণে এই জায়গায় আসছে, তাই না? তাহলে এই যে আদি বিন্দু এবং শেষ বিন্দু দুইটার মধ্যবর্তী সোজা দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে এইখানে 100, এখানে 100। তাহলে ব্যাসার্ধ যদি 100 হয়, এই টোটা তো ব্যাস, বৃত্তের ব্যাস আমরা পড়েছি না, ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ অর্ধেক হলে ব্যাস দ্বিগুণ, তাহলে এখানে 100, এখানে 100, 200 মিটার হলো তোমার কি মোট সরণ। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে কোশ্চেনটার উত্তর কি হবে? উত্তর হবে 200 মিটার। অতিক্রম করলে সরণ কত হবে? এখন খেয়াল করো, বৃত্তাকার পথ, তারা বলেছে 10 মিটার ব্যাস, এটা হচ্ছে তার 10 মিটার ব্যাস। ওকে, ব্যাস টোটাল হচ্ছে 10 মিটার, টোটাল হচ্ছে 10 মিটার। এখন খেয়াল করে দেখো, তোমাকে বলেছে পরিধির 1/4, তার মানে এই বৃত্তটাকে যদি আমরা সমান 4 ভাগে ভাগ করি, তাহলে আমি 4 ভাগের 1 ভাগ মানে 1/4। দেখো ঠিক ভাগ করে দাও, এইটুকু হচ্ছে তোমার 1/4। ওকে, তাহলে এখন এই পথের এই মানটুকু আমাকে বের করতে গেলে আমাকে জানতে হবে না এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ কত? আমাদের টোটাল মান হচ্ছে কত মিটার? পুরোটার ব্যাস হচ্ছে 10 মিটার। পুরোটা যদি 10 মিটার হয়, ব্যাসার্ধ অবশ্যই 5 মিটার হবে। মানে এটা 5, এই অংশ 5, 5 এ 10, তাই না? তাহলে এটা হবে 5 মিটার। এখন খেয়াল করো, একটা বৃত্তের মান কিন্তু টোটাল 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে অবশ্যই এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, এই জায়গায় 90 ডিগ্রি করে 4টা কোণ আছে, 360 ডিগ্রি। তাহলে এটা যদি 5 হয়, এটা কত হবে? এটাও 5ই হবে। কত হবে? 5ই হবে, কারণ এটা যদি সমকোণের লম্ব হয়, এটাও তো লম্ব, তাই না? 5 5 হবে। এখন তোমাকে বলেছে তোমার সরণ কত। সরণ বের করতে তো আমার সোজা পথ লাগবে, এটা তো সোজা না, এটা তো বাঁকা। তাহলে সোজা পথ মানে কি? তুমি যোগ করো, এই যে এইটা হচ্ছে তোমার যাত্রা পথ, এটা হচ্ছে তোমার পথের 1/4 গিয়ে এটা তোমার এন্ডিং পয়েন্ট, তাই না? এই জায়গায় তুমি থামবা। তাহলে এই যে সরলরৈখিক দূরত্ব, এটাই তো সরণ। এখন এটা বের করবো কীভাবে? দেখো তো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র পড়েছি না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার যদি তুমি এটা এ দাও, এটা এ, এটা বি, এটা সি, তাহলে ত্রিভুজ এবিসি আমরা কি পাই? এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আমরা এই ম্যাথগুলো কিন্তু ত্রিকোণমিতিতে করেছি। সমকোণী ত্রিভুজ এবিসি এ আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি মানও 5, বিসির মানও 5, তাহলে কত হয় দেখো তো? 50। তাহলে এসি সমান সমান স্কোয়ারটা যদি সরাতে চাই, রুট করো 50, তাহলে তোমার মান আসবে 7 পয়েন্ট সামথিং। খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো 54, আচ্ছা, কিলোমিটার পার আওয়ার। দেখো 18 কিলোমিটার, আচ্ছা 18 না, আমি আগে 36 করি। লেখো 36 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত? এমএস ইনভার্স 1, হ্যাঁ, সমান সমান এমএস ইনভার্স 1। এমএস ইনভার্স 1 কত হয়? খেয়াল করো, কিলোমিটার, 1 কিলোমিটার কত মিটার? 1000 মিটার। তাহলে আমরা যদি এটাকে মিটার নিতে চাই, 36 গুণ 1000। আর এই যে আওয়ার, এইচ ইনভার্স মধ্যে ঘন্টা, 1 ঘন্টা দিয়ে ভাগ করবে। 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 36 কাটা 0, 2টা কাটাকাটি করলে
10, তাহলে 10 ms ইনভার্স 1। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অঙ্কের মধ্যে প্রায় এই ম্যাথগুলো দিয়ে দেয় যে 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলছে, তখন তুমি এই ম্যাথ কিন্তু করার জন্য এটা করতে হবে। আমি এইটাই কেন নিলাম, কারণ 36 নিলে আমাদের হিসাবটা সহজ। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার যদি হয় 10 ms ইনভার্স 1, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার যদি হয় 18 কিলোমিটার পার আওয়ার, তার অর্ধেক হবে, তাই না? কত হবে? 5। আর যদি বলে তোমাকে 54, তাহলে কি হবে? 36-এ তোমার 10, আরও 18-তে 5, 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 3টা ম্যাথ করে দিলাম তোমাদের, ওইখানে 3টা, এখানে 3টা, 6টা। এর আগে আমি তোমাদের দিয়েছি কয়টা? 15 আর 6 21টা এমসিকিউ অলরেডি তোমার ত্বরণ সংক্রান্ত। তাহলে আমাকে যদি বলে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান ত্বরণ কত, ওকে, তাহলে ত্বরণ এ সমান সমান আমরা কি জানি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, মানে বেগ পরিবর্তনের হার বাই সময়, তাই না? তো ত্বরণ সমান সমান আমরা জানি শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড বাই সময়। তাহলে শেষ বেগ হচ্ছে কত? 20, আর আদি বেগ দেখো স্থির অবস্থায় ছিল, তাই আদি বেগ কত? 0, আর সময় কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে এখানে কত হবে? 4 5 20, 4 ms ইনভার্স 2 ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন স্থির অবস্থান যদি তোমাকে না বলে, তোমাকে এখানে কোনো একটা বেগ দেয়, সাপোজ 5 ms ইনভার্স 1 থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি 5 সেকেন্ড পর এত বেগ প্রাপ্ত হলো। আচ্ছা, এটা একটা ম্যাথ, এটা করে রাখো, এটা একটা এমসিকিউ। ওকে, 4 ms ইনভার্স 2। সেমভাবে মনে করো আমি এখানে এটা দিলাম, স্থির অবস্থান দিলাম না, আমি দিলাম 5 ms ইনভার্স 1 বেগে চলমান একটি গাড়ি 5 সেকেন্ড পর 20 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো, তার ত্বরণ কত? ওকে ফাইন, এটা তোমাকে 26 নম্বর কোয়েশ্চেন মনে হয়, লেখো 26। তাহলে সেম, শেষ বেগ এখানে কত? 20, আদি বেগ কত ছিল? 5। তো ওকে, 20 থেকে 5 গেলে কত হবে? 15কে 5 দিয়ে ভাগ করো, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ, এটাই। এরপরে তোমাকে যদি বলে এটা যে গাড়িটা থেমে গেল, হঠাৎ করে কোনো একজন ব্যক্তিকে দেখে ব্রেক করলো, তাহলে শেষ বেগ কিন্তু 0। ব্রেক করলে শেষ বেগ কী হয়? 0 হয়। তাহলে এই শেষ বেগের জায়গায় 0 দিলে ত্বরণটা আসবে নেগেটিভ। ওকে, মনে করো এখানে শেষ বেগ হচ্ছে কত? 0। যদি বলে গাড়ি থেমে গেল, ব্রেক করলো, তাহলে শেষ বেগ 0। শেষ বেগ 0, আর এখানে 5, তাহলে 5কে তুমি 5 দিয়ে ভাগ করো, -1 ms ইনভার্স 2 আসবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো ভালো করে প্র্যাকটিস করে এবং সুন্দর করে নোট করবে। ওকে।